কিছুদিন পরই মহেন্দ্র ঘরের মধ্যে ঢুকিয়া বিনোদিনীকে বলিল, আমাকে মাফ করো। বিনোদিনী তখন বলিল, কেন ঠাকুরপো, অপরাধ কি করিয়াছ? মহেন্দ্র তখন কহিল, তোমাকে জোর করিয়া এখানে ধরিয়া রাখিবার অধিকার তো আমাদের নাই। বিনোদিনী তখন হাসিয়া বলিল, জোর কই করিলে তাহা তো আর দেখিলাম না। ভালোবাসিয়া ভালো মুখেই তো থাকিতে বলিলে, তাহা কি জোর বলে? বলো তো ভাই চোখের বালি, গায়ের জোর আর ভালোবাসা কি একই হইল? আশালতা তার পাশেই ছিল। আশা তাহার সঙ্গে সম্পূর্ণ একমত হইয়া কহিল, কখনোই না। বিনোদিনী কহিল, ঠাকুরপো, তোমার ইচ্ছা আমি থাকি, আমি গেলে তোমার কষ্ট হইবে, সে তো আমার সৌভাগ্য। কি বলো ভাই চোখের বালি, সংসারে এমন সুহৃদয় কয়জনই বা পাওয়া যায়? তেমনি ব্যথার ব্যথি, সুখের সখী, অদৃষ্টগুণে যদিই বা পাওয়া যায়, তবে আমি বা তাকে ছাড়িয়া যাইবার জন্য ব্যস্ত হইব কেন? আশা তার স্বামীকে অপদস্থভাবে নিরুত্তর থাকিতে দেখিয়া সে বলিল, তোমার সঙ্গে কথাই কে পারিবে ভাই? আমার স্বামী তো হার মানিয়াছেন, এখন তুমি একটু থামো। মহেন্দ্র আবার দ্রুত ঘর হইতে বাহির হইল। তখন রাজলক্ষ্মীর সঙ্গে কিছুক্ষণ গল্প করিয়া বিহারী মহেন্দ্রের সন্ধানে আসিতেই ছিল। মহেন্দ্র তাহাকে দ্বারের সম্মুখে দেখিতে পাইয়াই বলিয়া উঠিল, ভাই বিহারী, আমার মতো পাষণ্ড বুঝি আরে জগতে নাই। এমন বেগে কথাখানা কহিল যে ঘরের মধ্যে তাহা গিয়া পৌঁছিল। ঘরের মধ্য হইতে তখনই আহ্বানও আসিল, বিহারী ঠাকুরপো। বিহারী তখন কহিল, একটু বাদে আসছি বিনোদ বৌঠান। বিনোদিনী তখন কহিল, একবার শুনিয়াই চাও না। বিহারী তখন ঘরে প্রবেশ করিল এবং মুহূর্তের মধ্যে একবার আশার দিকে চাহিল। ঘোমটার মধ্য হইতে আশার মুখখানা যতটুকু দেখতে পাইল, সেখানে বিষাদ বা বেদনার কোনো চিহ্ন মাত্র নাই। আশা উঠিয়া যাইবার চেষ্টা করিল, কিন্তু বিনোদিনী তাহাকে উঠিতে দিল না। বিনোদিনী বিহারীকে কহিল, আচ্ছা বিহারী ঠাকুরপো, আমার চোখের বাড়ির সঙ্গে কি তোমার সতীনের সম্পর্ক? তোমাকে দেখলেই তো পালাতে চাই, কেন বলো তো? আশা তখন অত্যন্ত লজ্জিত হইয়া বিনোদিনীকে তাড়না করিল। বিহারী তখন হাসিয়া উত্তর করিল, তোমার যদি তাহাতে দয়া হয় বিনোদ বৌঠান, তবে আর আমার আক্ষেপ কিসের? আশাকে আর ধরিয়া রাখা গেল না। সে জোর করিয়া বিনোদিনীর হাত ছাড়াইয়া লইয়া বাহির হইয়া গেল। বিহারীও চলিয়া যাইবার উপক্রম করিতেছিল। বিনোদিনী তখন কহিল, ঠাকুরপো, মহেন্দ্রবাবুর কি হইয়াছে তা বলিতে পারো? শুনিয়াই বিহারী থমকিয়া ফিরিয়া দাঁড়াইল। কহিল, হ্যাঁ, তাহা তো কিছু জানি না। কেন, কিছু হইয়াছে নাকি? কি জানি ঠাকুরপো, আমার তো ভালো বোধ হয় না। বিহারী তখন উদ্বিগ্ন মুখে চৌকির ওপর বসিয়া পড়িল। কথাটা খোলসা শুনিবে বলিয়াই বিনোদিনীর মুখের দিকে ব্যগ্রভাবে চাহিয়া অপেক্ষা করিয়া রহিল। কিন্তু বিনোদিনী কোনো কথাই কহিল না, মনোযোগ দিয়া চাদর সেলাই করিতেই লাগিল। কিছুক্ষণ প্রতীক্ষা করিয়া থাকিবার পর বিহারী কহিল, মহিন্দার সম্বন্ধে তুমি কি বিশেষ কিছু লক্ষ্য করিয়াছ? বিনোদিনী তখন বলিল, কি জানি ঠাকুরপো, আমার তো ভালো বোধ হয় না। আমার চোখের বালির জন্যই কেবলই ভাবনা হয়। বিহারী তখন ব্যস্ত হইয়া বলিল, বৌঠান, একটু বসো। বলিয়াই একটা চৌকিতে বসিল। বিনোদিনী ঘরের সমস্ত জানালা দরজা সম্পূর্ণ খুলিয়া দিয়া কেরোসিনের বাতি উস্কাইয়া সেলাই টানিয়া লইয়া বিছানা দূর প্রান্তে গিয়া বসিল। ঠাকুরপো, আমি তো চিরদিন এখানে থাকিব না,
কিন্তু আমি চলিয়া গেলে আমার চোখের বালির ওপর একটু দৃষ্টি রাখিও, সে যেন মোটে অসুখী না হয়। বিহারী তখন বলিয়া উঠিল, বৌঠান, তোমাকে তো থাকিতেই হইবে। তোমার নিজের বলিতে কেহ নাই। এই সরলা মেয়েটিকে সুখে দুঃখে রক্ষা করিবার ভার তুমিই লও। তুমি তাহাকে ফেলিয়া গেলে আমি তোর উপায় দেখি না। ঠাকুরপো, তুমি তো সংসারের গতিক জানো। এখানে বরাবর থাকিব কেমন করিয়া? লোকে কি বলিবে? লোকে যা বলে বলুক, তুমি কান দিও না। তুমি দেবী অসহায়া বালিকাকে সংসারের নিষ্ঠুর আঘাত হইতে রক্ষা করা তোমারই তো উপযুক্ত কাজ। বৌঠান, আমি তোমাকে প্রথমে চিনি নাই, সেজন্য আমাকে ক্ষমা করিও। এই তো লোকেদের মতো মনে মনে তোমার সম্বন্ধে কি না ভেবেছি আমি। এমনও ভাবিয়াছি আশার সুখে তুমি ঈর্ষা করিতেছ, কিন্তু আজকে বুঝি সে সকল কথা মুখে উচ্চারণ করিতেও পাপ আছে। আজকে তোমার কাছে সে সমস্ত অপরাধ স্বীকার না করিয়া থাকিতে পারিলাম না। বিনোদিনীর সর্বশরীর তখনই পুলকিত হইয়া উঠিল। যদিও সে ছলনা করিতেছিল, তবু বিহারীর এই ভক্তি উপহার সে মনে মনে মিথ্যা বলিয়া প্রত্যাখ্যান করিতে পারিল না। এমন জিনিস সে কখনো কাহারও কাছে হইতে পায় নাই। ক্ষণকালের জন্য তার চোখে জল আসিল, আর সেই জল সে বিহারীর কাছ হইতে লুকাইল না। বিহারী বিনোদিনীকে অশ্রু ফেলিতে দেখিয়া নিজেকেও আর সংবরণ করিয়া রাখিতে পারিল না। সে মহেন্দ্রের ঘরের দিকে রওনা হইল। মহেন্দ্র যে হঠাৎ নিজেকে পাষণ্ড বলিয়া কেন ঘোষণা করিল, বিহারী তাহার কোনো তাৎপর্যই খুঁজিয়া পাইল না। ঘরে গিয়া দেখিল মহেন্দ্র সেখানে নাই। খবর পাইল মহেন্দ্র বেড়াইতে বাহির হইয়াছে। পূর্বে মহেন্দ্র অকারণে কখনোই ঘর ছাড়িয়া বাহির হইত না। সুপরিচিত লোকের এবং সুপরিচিত ঘরের বাহিরে মহেন্দ্রের অত্যন্ত ক্লান্তি এবং পীড়া বোধ হইত। এ কথা ভাবিতে ভাবিতে বিহারী নিজের বাড়ি চলিয়া গেল। বিনোদিনী আশাকে নিজের শয়ন ঘরে আনিয়া বুকের কাছে টানিয়া দুই চক্ষু জলে ভরিয়া কহিল, ভাই চোখের বালি, আমি বড় হতভাগিনী রে, আমি বড় অলক্ষণা। আশা তখন ব্যথিত হইয়া তাহাকে জড়িয়া ধরিয়া বলিল, কেন ভাই, কেন ভাই অমন কথা বলিতেছ? বিনোদিনী শিশুর মতো আশার বক্ষে মুখ রাখিয়া কহিল, আমি যেখানে থাকিব সেখানে কেবল মন্দই হইবে। দে ভাই, আমাকে ছাড়িয়া দে না, আমি আমার সেই জঙ্গলের মধ্যে চলিয়া যাই। আশা তখন চিবুকে হাত দিয়া বিনোদিনীর মুখ তুলিয়া ধরিয়া কহিল, লক্ষ্মীটি ভাই, অমন কথা বলিস নে। তোকে ছাড়িয়া আমি থাকিতে পারিব না। আমাকে ছাড়িয়া যাইবার কথা কেন আজ তোর মনে আসিল? মহেন্দ্রের দেখা না পাইয়াই বিহারী কোনো একটা ছুতাই আবার বিনোদিনীর ঘরে আসিয়া মহেন্দ্র ও আশার মধ্যবর্তী আশঙ্কার কথাটা আরো একটু স্পষ্ট করিয়া শুনিবার জন্য উপস্থিত হইল। মহেন্দ্রকে পরদিন সকালে তাহাদের বাড়িতে খাইতে চাইবার জন্য বিনোদিনীকে অনুরোধ করিবার উপলক্ষ করিয়া সে উপস্থিত হইল। বিনোদ বৌঠান বলিয়া সে ঘরের মধ্যে প্রবেশ করিতে চাইবে, তখনই সে দেখতে পাইল আলিঙ্গন বদ্ধ দুই সখী বসিয়া আছে। তখনই বিহারী থমকিয়া দাঁড়াইল। আশার হঠাৎই মনে হইল নিশ্চয়ই বিহারী তাহার চোখের বালিকে কোনো অন্যায় নিন্দা করিয়া কিছু বলিয়াছে, যার জন্য সে আজকে এমন করিয়া চলিয়া যাইবার কথা তুলিয়াছে। বিহারী বাবুর ভারী অন্যায়, ওহার মন ভালো নয়। আশা তখন বিরক্ত হইয়া বাহির হইয়া আসিল। বিহারীও বিনোদিনীর প্রতি ভক্তির মাত্রা চড়াইয়া বিগলিত হৃদয়ে দ্রুত প্রস্থান করিল। সেদিন রাত্রে মহেন্দ্র আশাকে কহিল, চুনি, আমি কাল সকালেই প্যাসেঞ্জারেই কাশী চলিয়া যাব। তৎক্ষণাৎই আশার হৃদয় ধক করিয়া উঠিল। সে বলিল, কেন?
কাকিমাকে অনেক দিন দেখি নাই। শুনিয়াই আশার বড়ই লজ্জাবোধ হইল। এ কথা পূর্বেই তাহার মনে উদয় হওয়া উচিত ছিল, কিন্তু নানা সুখ দুঃখের মধ্যে সে ভুলিয়া বসিয়াছে। অথচ মহেন্দ্র সেই প্রবাসী তপস্বিনীকে মনে করিয়াছে। মহেন্দ্র কহিল, তিনি আমারই হাতে তাহার সংসারের একমাত্র স্নেহের ধনকে সমর্পণ করিয়া গেছেন। তাহাকে একবার না দেখিয়া আমি কিছুতেই সুস্থির হইতে পারিতেছি না। আশালতা মহেন্দ্রের হঠাৎই এই স্নেহের সম্পূর্ণ মর্ম বুঝিতে পারিল না। কেবলই তার হৃদয় বিগলিত হইয়া অশ্রু পড়িতে থাকিল। আজ সন্ধ্যাবেলায় বিনোদিনী তাহাকে যে অকারণে কথাগুলি বলিয়াছিল তাহা তার মনে পড়িল। উভয়ের মধ্যে কোথাও কোনো যোগ আছে কিনা তাহা সে বুঝিতে পারিল না, কিন্তু মনে হইল যেন ইহা তাহার জীবনে কিসের একটা সূচনা, ভালো কি মন্দ সে জানে না। হঠাৎই ব্যাকুল ভরে সে তার নিজের স্বামীকে জড়িয়ে ধরল। মহেন্দ্র তাহার সে অকারণ আশঙ্কার আবেগ অনুভব করিতে পারিল। মহেন্দ্র তখন বলিল, চুনি, তোমার ওপর আমার পুণ্যবতী মাসিমার আশীর্বাদ আছে। তোমার কোনো ভয় নাই, কোনো ভয় নাই। তিনি তোমার মঙ্গলের জন্যই তো তাহার সমস্ত কিছু ত্যাগ করিয়া গেছেন। তোমার কখনো কোনো অকল্যাণ হইতে পারে না। আশা তখনই তার সমস্ত ভয় দূর করিয়া ফেলিল। তাহার স্বামীর এই আশীর্বাদ সে মনে গ্রহণ করিল। সে মনে মনে বারংবার তাহার মাসিমার সেই পবিত্র পদধূলি মাথায় তুলিয়া লইতে লাগিল এবং একাগ্র মনে কহিতে লাগিল, মা, তোমার আশীর্বাদ আমার স্বামীকে সর্বদা রক্ষা করুক। পরদিনই মহেন্দ্র চলিয়া গেল। বিনোদিনীকে কিছুই বলিয়া গেল না। বিনোদিনী মনে মনে কহিল, নিচে অন্যায় করা হইল আর আমার উপর রাগ করা হইল। এমন সাধু তো দেখি নাই, কিন্তু এমন সাধুত্ব বেশি দিন তো টেকে না। সংসার ত্যাগিনী অন্নপূর্ণা বহুদিন পরে হঠাৎই মহেন্দ্রকে আসিতে দেখিয়া যেমন স্নেহা আনন্দিতে আপ্লুপ্ত হইয়া গেলেন, তেমনি তাহার হঠাৎ ভয়ও হইল। বুঝি আশাকে লইয়া আমার সঙ্গে মহেন্দ্রের আবার কোনো বিরোধ ঘটিয়াছে এবং মহেন্দ্র তাহার কাছে নালিশ জানাইয়া সান্ত্বনা লাভ করিতে আসিয়াছে। মহেন্দ্র শিশুকাল হইতেই সকল প্রকার সংকট ও সন্তাপের সময় তাহার কাকির কাছে ছুটিয়া আসে। কাহারও উপর রাগ করিলে অন্নপূর্ণা তাহার রাগ থামাইয়া দিয়াছেন, দুঃখ বোধ করিলে তাহা সহজে সহ্য করিতে উপদেশ দিয়াছেন। কিন্তু বিবাহের পর হইতে মহেন্দ্রের জীবনের সর্বাপেক্ষা সে সংকটের কারণ ঘটিয়াছে। তাহার প্রতিকার চেষ্টা তো দূরে থাক, কোনো প্রকার সান্ত্বনা পর্যন্ত তিনি দিতে অক্ষম। সে সম্বন্ধে যেভাবে যেমন করিয়াই তিনি হস্তক্ষেপ করিবেন, তাহাতেই মহেন্দ্রের সাংসারিক বিপ্লব আরো দ্বিগুণ হইয়া উঠিবে। ইহা তিনি যখন নিশ্চিত করিয়া বুঝিয়াছেন, তখনই তিনি সংসার ত্যাগ করিয়াছেন। এই কয়দিনে তিনি সংসারের প্রতি অনেকটাই বিমুখ হইয়াছেন। মহেন্দ্র আবার কি সে সকল বিরোধের কথা তাহার কাছে তুলিতে আসিয়াছে? তাহাকে কি নতুন করিয়া আঘাত করিতে আসিয়াছে? এ সকল কথাই অন্নপূর্ণার মনে আসিল। কিন্তু মহেন্দ্র আশাকে লইয়া তার মার সম্বন্ধে কোনো কথাই তুলিল না। তখন অন্নপূর্ণার আশঙ্কা অন্য পথে গেল। যে মহেন্দ্র আশাকে ছাড়িয়া কালেজে যাইতে পারিত না, সে আজকে কাকির খোঁজ লইতে কাশী আসিয়াছে। তবে কি আশার প্রতি মহেন্দ্রের টান ক্রমে ঢিলা হইয়া আসিতেছে? মহেন্দ্রকে অন্নপূর্ণা জিজ্ঞাসা করিলেন, হারে বাবা মহিন, আমার মাথা খা, ঠিক করিয়া বল তো বাবা, চুনি কেমন আছে? মহেন্দ্র কহিল, সে তো বেশ ভালোই আছে কাকিমা। আজকাল সে কি করে মহিন? তোরা কি এখনো তেমনি ছেলে মানুষ আছিস, নাকি কাজকর্মে ঘরকন্যায় মন দিয়েছিস? মহেন্দ্র কহিল, ছেলে মানুষই একেবারেই বন্ধ। সকল ঝঞ্ঝাটের মূল সেই চারুপাটখানা যে কোথায় অদৃশ্য হইয়াছে, তাহার আর সন্ধানই পায় না।
তুমি থাকিলে দেখিয়া খুশি হইতে। লেখাপড়া শেখায় অবহেলা করা স্ত্রীলোকের পক্ষে যত দূর কর্তব্য, চুনি তাহা একান্ত মনে পালন করিতেছে। আচ্ছা, বাবা মহিন, বিহারী কি করিতেছে? মহেন্দ্র কহিল, নিজের কাজ ছাড়া সে সমস্তই দেখে। নাইব গোমস্তা তাহার সকল বিষয় সম্পত্তি দেখে। কি চক্ষে দেখে তাহা ঠিক বলিতে পারি না, কিন্তু বিহারীর চিরকালই ওই দশা। তাহার নিজের কাজ পরে দেখে, আর পরের কাজ সে নিজে দেখে। অন্নপূর্ণা কহিলেন, আচ্ছা বাবা মহিন, সে কি বিবাহ করিবে না? মহেন্দ্র একটুখানি হাসিয়া কহিল, বিবাহ কই, কিছুমাত্র উদ্বেগ তো দেখি না। এই কথা শুনিয়া অন্নপূর্ণার হৃদয়ের গোপন স্থানে একটা আঘাত পাইলেন। তিনি নিশ্চয়ই বুঝিতে পারিয়াছিলেন তাহার বোনঝিকে দেখিয়া একবার বিহারী আগ্রহের সহিত বিবাহ করিতে উদ্যত হইয়াছিল, আর সেই বিবাহ অন্যায় করিয়া দলিত হইয়াছে। বিহারী বলিয়াছিল, কাকিমা, আমাকে আর বিবাহ করিতে কখনো অনুরোধ করিও না। সেই বড় অভিমানের কথাখানা অন্নপূর্ণার কানে বাজিতেছিল। তাহার একান্ত অনুগত সেই স্নেহের বিহারীকে তিনি এমন মন ভাঙা অবস্থায় ফেলিয়া আসিয়াছেন, এমনকি তাহাকে কোনো সান্ত্বনাও তিনি দিয়া আসতে পারেন নাই। তৎক্ষণাৎ অন্নপূর্ণার মন ভীত হইয়া উঠিল। তিনি ভাবিলেন, এখনো কি তবে আশার প্রতি বিহারীর মন পড়িয়াই আছে? মহেন্দ্র কখনো ঠাট্টাচ্ছলে, কখনো গম্ভীরভাবে তাহাদের ঘরকন্যার সকল কথাই কাকিকে শোনাল, কিন্তু বিনোদিনীর কথার উল্লেখ মাত্র করিল না। এখানে শেষ করছে আজকের এই পর্বটি। আজকের এই পর্বটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না। ধন্যবাদ।